রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি একথা জানান। এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ স্চলজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দুদেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিরও আহ্বান জানান তিনি। বিস্তারিত রিপোর্টটি নিয়ে আছেন আতিকুর রহমান তিতাস। বৈশ্বিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উদ্বেগ এবং গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের বার্ষিক সভা। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে এই দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা ওলফ শোলজকে সংস্কার কমিশন সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে আরও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, প্রায় আরও 1 লাখ শরণার্থীর প্রবেশ বাংলাদেশের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে, তারা আরও রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টেভ হোয়েকসনের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিনি। মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লেস্তের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি বিশেষ সংলাপেও যোগ দেবেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রমাণ করতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের গুরুদায়িত্ব হল গণতন্ত্র ফিরিয়ে দেয়া। বিএনপি সরকারকে সহযোগিতা করবে, সংস্কার করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। পরবর্তীকালীন সরকারের উপরে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রদত্ত ম্যান্ডেট এবং আমরা বিশ্বাস করি আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ। রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ করেছে কয়েকশো কর্মী। সকাল 10:30টার দিকে রাস্তা অবরোধ করেন তারা। সকাল 11:30টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন এসব কর্মীরা। এরপর তাদের মধ্য থেকে 4 জন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। পরে মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীকে মার্চের মধ্যে পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোতে টাকা ফেরত দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো, এরপরে 2 ঘন্টা পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহা করে তারপরে আমরা ঘরে ফিরবো। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পূর্ণ করে নির্বাচন দেওয়া উচিত। দুপুরে বিএনপির লিয়াজো কমিটির সাথে খিলাফত মজলিসের বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে খিলাফত মজলিসের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আমরাও তো বলেছি যে সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না।
যে সংস্কার আজকে আমরা করব, এখন থেকে 2 বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইব। আমরা বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না, এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি জানান, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বান জানান এই নির্বাচন কমিশনার। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ, এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, ট্রাইব্যুনালে যাদের বিচার চলছে তারা সাংবিধানিক চ্যালেঞ্জ করতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি চেয়ে জিয়াউল হাসানের করা আবেদনও খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। এই আইনের বিরুদ্ধে যত কিছুই হোক, মৌলিক অধিকার দাবি করে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। তো যেখানে হাইকোর্টে আপনি কি আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই, সে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ না, সুতরাং এখানে আমার বিচার হতে পারে না। একটা হাইপ তৈরি করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য তারা এটা করেছে। তো এই খারিজ করেছেন ওনারা এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখানে চলতে থাকবে। খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারপারসনের জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। রাতে লন্ডন ক্লিনিক হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছে। মেডিকেল বোর্ডের সভায় জন হপকিন্সের মেডিকেল বিশেষজ্ঞরা অংশ নিয়েছিলেন বলে জানান তিনি। ডক্টর জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন প্রফেসর প্যাট্রিক ক্যানেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে তার মেডিকেল বোর্ড। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক 2-1 দিনের মধ্যে তাকে দেখবেন। চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বিমান বাংলাদেশের BG356 নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়। জানা গেছে, রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় বিমানের ওই ফ্লাইটে কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দেয়। এই অবস্থায় সকাল 9:35 বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে বিমানটিতে থাকা 250 যাত্রী ও 13
ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে, তবে এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সার্জিস আলম। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে তিনি এই তথ্য জানান। সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। সার্জিস আরও লিখেন, গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এ কাজ করবে। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। ডলার সংকট, ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থা, সরবরাহ ব্যবস্থায় বাধা, জ্বালানি সংকট, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলে অস্থির হয়ে উঠেছিল দেশের রপ্তানির আয়ের প্রধান খাত পোশাক শিল্প। নতুন বছরে এসে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই খাত। তবে নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে হুমকির মুখে পড়বে বাংলাদেশের পোশাক খাত। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টে আছেন এস.এম. তানভীর। বিগত সরকার সবকিছুতে দলীয়করণ করেছিল, বাদ যায়নি দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্প। তাই সরকার পতনের পরপরই অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ সহ দেখা দেয় শ্রমিক অসন্তোষ। এক বেক্সিমকো গ্রুপের 16টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে চাকরি হারান 50 থেকে 60,000 শ্রমিক। ব্যাহত হয় পোশাক রপ্তানি। তবে রাজনৈতিক স্থবিরতা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করায় সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পোশাক খাত। বাড়ছে অর্ডার এবং রপ্তানিও। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস বিজনেস ইজ ডুইং ওয়েল অ্যাকচুয়ালি। শ্রমিক অসন্তোষ কাটিয়ে আমরা কয়েক মাস এখন পিসফুলি ফ্যাক্টরি চালাচ্ছি। গ্লোবাল সার্কামস্টেন্সে আমাদের প্রেক্ষাপটটা একটু সুবিধাজনক অবস্থায় এসছে, কারণ আপনারা দেখেন নভেম্বর ডিসেম্বরে আমাদের এক্সপোর্ট হ্যাজ পিকড আপ এবং জানুয়ারিতেও ওই ধারা কন্টিনিউ করবে। পার্টিকুলারলি আমেরিকান মার্কেটটা খুব ভালো পিক আপ করছে, কারণ আমেরিকাতে ইনফ্লেশন ইজ ভেরি লো। আমেরিকাতে আমাদের এই মাসের ডিসেম্বরে পরিসংখ্যান অনুযায়ী 20% উপরে গ্রোথ হয়েছে। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ন্যূনতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট আগের 5% থেকে বাড়িয়ে 9% করেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের দাম কমাচ্ছেন ক্রেতারা। এরই মধ্যে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগে ব্যবসায়ীরা। অ্যান্ড দেন ইন্টারন্যাশনাল মিডিয়া লাইক ইন্ডিয়ান প্রেস কিন্তু বাংলাদেশের এগেনস্টে কনস্ট্যান্ট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশ ইজ নট স্টেবল, এইটা হচ্ছে সেটা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, উইচ ইজ নট ট্রু। আমরা এটার জন্য বায়ারদের সাথে ফাইট করছি, বায়ারদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাট দেয়ার ইজ এ পারসেপশন ইন বায়ার্স মাইন্ড দ্য বাংলাদেশ ইজ নট কোয়াইট স্টেবল। তো এই একটা ভাবমূর্তি আমাদের প্রবলেম আছে। ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, ফিসকাল পলিসি ইজ টাইট। এইগুলোর মধ্যে কোনো ব্রেক না দিয়ে আবার গ্যাসের মূল্য বৃদ্ধি যদি করা হয়, ইট উইল বি ডিজাস্টারাস ফর দ্য গার্মেন্ট সেক্টর। তবে আগে থেকে ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিদেশি ক্রেতারা। শিপমেন্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, নিড মেনি পেপারস, blah blah, and now alhamdulillah everything easy because the new minister is they focusing for the Bangladesh coming up inshallah. After 10 বছর Bangladesh coming number 1, এক number inshallah. ব্যবসায়ীদের মতে পোশাক খাতে বায়ারদের আস্থা ফেরাতে হলে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিতিশীলতার পরও 6 মাসেও রপ্তানি প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে দেশের তৈরি পোশাক খাত। 2024-25 অর্থ বছরের জুলাই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে $19 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এস.এম. তানভীর, মাই টিভি, ঢাকা। শীতের তীব্রতায় নাকাল নীলফামারী জনপদের মানুষজন। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন প্রচণ্ড শীতের দাপটে কাবু হয়ে পড়েছে। প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র অপ্রতুল হওয়ায় অধিকাংশ শীতার্থ মানুষ শীতবস্ত্র পায়নি বলে জানান তারা। জেলা প্রশাসক বলেছেন, শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। নীলফামারীর প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। হিমালয় সংলগ্ন জেলা নীলফামারী। প্রতি বছরের মতো এবারও মাঘ মাসে হিমালয়ের হিমশীতল বাতাসে স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এ জনপদে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। এর ফলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন শীতার্থরা।
গত দুদিন ধরে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে জনপদের মানুষ। বিশেষ করে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের খেটে খাওয়া লোকজন। কারণ তীব্র শীতের দাপটে কাজকর্ম না থাকায় কমে গেছে আয় রোজগার, ফলে সংসারে দেখা দিয়েছে অভাবানটন। আমরা এই ঠান্ডার কারণে কাজ করতে পারিছি না। সারাদিন সূর্য দেখা যায় না, কখনো কখনো দেখা গেলে সূর্যের তাপমাত্রা একেবারে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কুয়াশার চাদরে ঢাকা থাকে। প্রচণ্ড শীতের ছোবলে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আমার বাচ্চার জ্বর, শ্বাসকষ্ট এবং বমি করতেছে অতিরিক্ত। বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে, ওর আমশার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা হয়েছে, এই রোগের জন্য নিয়ে আসা হয়েছে। ভোরবেলা এবং রাতের বেলা যদি বাচ্চাদেরকে ঘর থেকে বের করা না হয়, কুসুম কুসুম গরম খাবার খাওয়ানো হয় এবং ফ্রেশ ফলমূল যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই অসুখগুলো থেকে অনেকটাই বাচ্চাদেরকে রক্ষা করা সম্ভব। চলমান বৈরী আবহাওয়ায় সূর্যের মুখ তেমন দেখা যাচ্ছে না। সূর্য কখনো উঁকি দিলেও কুয়াশায় আচ্ছন্ন চাদরে তা আবার ঢেকে যাচ্ছে। ঘন কুয়াশায় যানবাহনগুলো দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে। এই ঠান্ডার কারণে হয়তো পেছনদার পাওয়া যাচ্ছে না, ওই কারণে আমাদের সংসার চলে না। জেলা প্রশাসক বলছেন শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও ত্রাণ মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে জরুরি ফ্যাক্স বার্তাও পাঠানো হয়েছে। 40 লক্ষ টাকার স্যাংশন এসেছে, যেটা আমরা উপজেলা বাড়ি বরাদ্দ দিয়ে দিচ্ছি। ওরা কিছু কম্বল ইতিমধ্যে কিনে তাদের মতো করে ডিস্ট্রিবিউশনে চলে গেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকার ধামরাইয়ের জলাশয়ে দেখা দিচ্ছে অতিথি পাখিদের আগমনী বার্তা। শীতের প্রকোপ থেকে বাঁচতে প্রতি বছর হাজারো মাইল পথ পাড়ি দিয়ে অভয়ারণ্যের নিরাপদ জলাশয়ে এভাবে আশ্রয় নেয় অতিথি পাখির ঝাঁক। অতিথি পাখি শিকার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। এ যেন পাখির রাজ্য। অতিথি পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে মনোরম পরিবেশ। ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর বাথলি এলাকার জলাশয়ে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত চোখে পড়বে এমন দৃশ্য। বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে ভিন্ন রূপ ধারণ করে এই জলাশয়গুলো। কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার অতিথি পাখি আসে এখানে। পাখিদের উপস্থিতি দেখে মুগ্ধ তারা। আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করি পাখির যে সুন্দর কিচিমিচি আওয়াজগুলো, অনেক ভালো লাগে আমাদের। অন্য বছরের থেকে এবার একটু বেশি আছে এবং আমরা এর নিরাপত্তা দেই বিধানে এই জন্য এই পাখিগুলো থেকে শান্তি পায়। বিশেষ আদেশ, এই পাখিগুলোকে আমরা প্রয়োজনীয় কোনো হয়রানি না করি। নিরাপদ আবাসস্থল সহ খাবারের পরিবেশ নিশ্চিত করায় গত 2 বছরের তুলনায় এবার পাখির সংখ্যা বেড়েছে। পাখিদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে দায়িত্বরতরা। কাউকে এই অতিথি পাখিগুলোকে ডিস্টার্ব করতে দেই না, কাউকে ধরা তো দূরের কথা, বরং এদের বাসস্থানটাকে আমরা আরেকটু ডেভেলপ করেছি। আমরা এদের সমস্ত প্রতিযোগিতা পরিষ্কার করে যারা এরা তাদের মাছ শিকার করতে পারে বা খাবারটা পায়, এটা আমরা এনশিওর করেছি। প্রাকৃতিক বৈচিত্র্য, ভারসাম্য রক্ষায় এবং সৌন্দর্য বৃদ্ধিতে অতিথি পাখিদের ক্ষতি না করার পরামর্শ সহ পাখি শিকারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর সচেতনতা, তারা যাতে এই ধরনের পাখি শিকার বা পাখির অভয়ারণ্যকে নষ্ট করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে। আর আমাদের সরকারের দিক থেকেও আমরা সচেষ্ট থাকবো এবং সেখানে অতিথি পাখি শিকারের বিষয়ে যদি আমাদের কাছে কোনো কমপ্লেন আসে, আমরা একটা ব্যবস্থা নেব। 3 বছর ধরে শীতের শুরুতেই ধামরাইয়ের একেডিএল কারখানার জলাশয়ে আসতে শুরু করে অতিথি পাখি, যা থাকে পুরো শীতকাল জুড়ে। ইলিয়াস কমল, মাই টিভি।